সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। শিক্ষার্থীরা, আজকে তোমরা এমন একটা ক্লাস পাচ্ছ যেই ক্লাসে আমি আসলে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়াবো, আবার পড়াবো না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পরিণতি ও সুশাসন পড়তে হয়। কারণ তোমরা যারা এইচএসসি লেভেলে আছো, তোমরা আসলে এটা জানো না পরিণতি ও সুশাসন কিভাবে পড়া লাগে। পরিণতি এবং সুশাসন এমন একটা টপিক যেটাকে আমরা মনে করি পরীক্ষার আগের রাতে মুখস্থ করে আমরা চলে যাব, বাট এটা আসলে করা একদমই উচিত না। পরিণতি ও সুশাসন পড়ার একটা নির্দিষ্ট টেকনিক রয়েছে, একটা মাত্রা রয়েছে, একটা স্ট্র্যাটেজি রয়েছে। এই স্ট্র্যাটেজিটা মোস্ট অফ ইউ জানো না। আজকের ক্লাসটাতে আমি দেখাবো তোমাদের পরিণতি ও সুশাসন কিভাবে পড়তে হয়। তোমরা কি আদৌ জানতে চাও সিভিক্স কিভাবে পড়তে হয়? যদি জানতে চেয়ে থাকো কমেন্টে লেখো চাই। আর এই ধারাবাহিকতায় আমি তোমাদের ফারসিম ভাইয়া আছি আজকে তোমাদের সাথে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অধ্যায় 1 ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হয় সেটা শেখানোর জন্য আজকের এই ক্লাসে। আমি তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং এর পাশাপাশি 10 মিনিট স্কুলে গত 7 বছরের বেশি সময় ধরে আমি আসলে তোমাদের পড়াচ্ছি এবং এর মধ্যে গত 3 বছরের বেশি সময় ধরে আমি হলো পরিণতি ও সুশাসন পড়াচ্ছি। তো মোটামুটি বলতে পারো আমার বেশ বড় একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সেই এক্সপিরিয়েন্স থেকে হলো গিয়ে আজকে তোমাদের ক্লাসটা নেব। তোমরা অনেকেই হয়তো আমাদের সিভিক্সের যেই মেইন কোর্সটা আছে, মেইন কোর্সটা তো ভর্তি হওয়া নাই, অনেক হয়তো হয়েছো। সো যারা যারা এখনো ভর্তি হওয়া নাই, আমি তোমাদেরকে আজকে একটা জিনিস বুঝাইতে চাই, বা যারা যারা ভর্তি হয়েছো একটা জিনিস বুঝাইতে চাই কিভাবে পৌরনীতি পড়তে হয়। ওকে, লেটস স্টার্ট। আমি এখন তোমাদের সাথে একটা ফ্যাক্ট শেয়ার করব। একটু কাইন্ডলি আমাকে বলবা তোমরা কারা কারা আসলে মানে তোমাদের জীবনের সাথে ফ্যাক্টটা মিলে গেছে। ঠিক আছে, যাদের যাদের জীবনের সাথে ফ্যাক্টটা মিলবে তারা কমেন্টে লিখবা আমার। ফ্যাক্টটা হচ্ছে পরিণতি ও সুশাসনের একটা বই নেই, বইটা নিয়ে চ্যাপ্টারটা খুলি, চ্যাপ্টারটা নিয়ে হলো আমরা পড়া শুরু করি। পরিণতি ও সুশাসন, ব্রিটিশ ভারতের পরিণতি সরকারের বিকাশ, লর্ড কার্জন, লর্ড ভাইসরয়, বঙ্গভঙ্গ রদ, পলাশী যুদ্ধ, এভাবে আমরা মুখস্থ করি। আমরা এভাবে মুখস্থ করি, মুখস্থ করলাম, একদিন খুব ভালো করে পড়লাম, সেকেন্ড দিন পড়তে গেছি, এটা কি আমি পড়ছি আদৌ? এই টপিকটাকে আমার আদৌ কখনো চোখে ছিল? সেকেন্ড দিন পড়তে যে ভুলে গেছি। থার্ড দিন মানে আরে ধুর, পড়তেই তো পারতেছে না, থাক, এত বড় বড় লেখা, এত বিচ্ছিরি বিচ্ছিরি লেখা, এই জিনিস পড়বো না, এরকম হচ্ছে আমার মনে হয়। ফোর্থ ডেতে যখন হচ্ছে আমরা যাচ্ছি, আমরা কি ওই চ্যাপ্টারটা পড়া বাদ দিয়ে দিচ্ছি। এভাবে প্রথম দিন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়া শুরু করি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনের দিন আমরা পড়াটা বাদ দিয়ে দিলাম। এরপর চলে আসলে পরীক্ষার দিন। পরীক্ষার একদিন আগে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, পরিণতি ও সুশাসন, ব্রিটিশ ভারত, ব্রিটিশ ভারত, ব্রিটিশ ভারত, আমরা তখন গণহারে মুখস্থ করা শুরু করি। গণহারে মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে একদম বমি করে দিয়ে চলে আসি। একটু কাইন্ডলি বলো এই ফ্যাক্টটা এক্স্যাক্টলি কাদের জীবনের সাথে মিলে গেছে? তোমরা তো অলরেডি একটা বছর কলেজে উঠে সিভিক্স পড়েছ। এই যে তোমার একটা বছর কলেজে উঠে সিভিক্স পড়লা এবং আমি মাত্র যে সিনারিওটা তোমাদেরকে বললাম, এই সিনারিওটা এক্স্যাক্টলি কাদের সঙ্গে মিলে গেছে একটু কাইন্ডলি হচ্ছে কে বলো। মোসাম্মদ মনিরা, ভাইয়া কি আর বলবো, আমি এমনই করি। মোসাম্মদ এটা বলতেছে। শশী বলতেছো রেকর্ড ক্লাস মনে হচ্ছে। শশী, রেকর্ড ক্লাস না, আমি একটু তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আছে ক্লাসের মধ্যে। আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এই যে এই ঘাড়ে আমি প্রচন্ড রকমের একটা রক টানা খাইছি। আমি ডান বাম করতে পারতেছি না, আমি এরকম করতে পারতেছি না, এরকম করতে পারতেছি না। সো আজকে অফিসে সবাই বলতেছে যে তুমি হচ্ছে আজকে অফিসে কেন আসা, ছুটি নিলেই পারতা, বাট এট দ্যাট মোমেন্ট আই সেড আজকে এইচএসসি 27 ব্যাচের সাথে আমার ডেমো ক্লাস আছে, ওদের ডেমো ক্লাস নেওয়ার জন্য আসছি। সো এই জন্য বেসিক্যালি আজকে আমাকে মনে হতে পারে ভাইয়া স্টিফ হয়ে কথা বলতেছে, আসলে আমার ঘাড় পুরাপুরি স্টিফ হয়ে আছে, আমি নড়তে পারতেছি না। সো রেকর্ড ক্লাস না, ইটস আ লাইভ ক্লাস। ওকে, ঠিক আছে। সো নাবিলা বলতেছে আমার, মোসাম্মদ মনিরা বলতেছে হচ্ছে গিয়ে আমার, তারপর হলো দেখতে পাচ্ছি সাদিয়া বলতেছে ও ভাইয়া, ঠিক আছে বুঝলাম।
তারপর সামিয়া মিম কিছু একটা হলো বলতেছে। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে গিয়ে এতটুকুই। আমি একটা জিনিস হলো দেখলাম মোটামুটি সবাই এই প্যাটার্নে হলো তোমরা পড়ে থাকো। এইবার তোমাদেরকে আমি পরিণতি কিভাবে পড়তে হয় এখানে দেখো পুরো ক্লাসে আজকে বহুত কিছু আছে, অনেক কিছু আছে। আমি তোমাদেরকে স্লাইডটা হলো একবার দেখাই দিই। পুরো আমাদের পেইড ব্যাচের আমি একটা ক্লাস অ্যাকচুয়ালি নিয়ে আসছি আজকের এখানে। সবকিছু হলো বাদ দাও, তোমাদেরকে হলো আজকে আমি শিখাবো পরিণতি পড়তে হয় কিভাবে। ওকে, সো আসো আমরা তাহলে এই জিনিসটা স্টার্ট করি। আমি আগামী কিছুক্ষণ কোনো কথা বলবো না, শুধু বোর্ডে হচ্ছে কি লিখবো। সো তোমরা একটু এই জিনিসটা খেয়াল করো। ওকে, আমার বেসিক্যালি ইনিশিয়াল যে কথাবার্তাগুলো ইনিশিয়াল কথাবার্তাগুলো লেখা শেষ। সো এই জিনিসটা হচ্ছে তোমার ফেজ 1, মানে এটা হচ্ছে ফেজ 1, এটা হচ্ছে কি আমাদের ফেজ 2। ওকে, এবার তোমাদেরকে আসো জিনিসটা হচ্ছে কি তোমার ব্যাখ্যা করে দিই। আমি পরিণীতি ফারসিম ভাইয়ের একটা স্টাইল আছে, এটাকে বলে ফারসিম ভাইয়ার স্টাইল। আমি আমাদের পেইড ব্যাচে এক্স্যাক্টলি এভাবে পড়াবো। আমাদের তো কয়েকদিন পরে ক্লাস শুরু হচ্ছে, জুলাই মাস থেকে। এই ফারসিম ভাইয়া স্টাইলে ক্লাসটা করাবো। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই চ্যাপ্টারটা পেইড ব্যাচে আমি পড়াবো। তাই আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আমি তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। দেখো ফারসিম ভাইয়ার মেথডে আমি অ্যাকচুয়ালি কিভাবে পড়াই তোমাদেরকে। পৌরনীতির একটা এন্টায়ার চ্যাপ্টারকে আমি প্রথমে যে কাজটা করব, টপিক ম্যাপিং এ নিয়ে আসব। এই টপিক ম্যাপিং এর মধ্যে কি করব? টপিক ম্যাপিং এর মধ্যে হচ্ছে যে আমার ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করে দিব এবং ইম্পর্টেন্ট কোট অ্যানালাইসিস করে দিব। এখন তুমি বলতে পারছো ভাইয়া কোট মানে লর্ড ডালহৌসি কি বলছে, অ্যারিস্টটল কি বলছে, লিকক কি বলছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের হচ্ছে এটা মাথার মধ্যে প্যাচ গোজ বাঁধায় যায় না। এই প্যাচ গোজগুলা বেসিক্যালি হচ্ছে কি আমরা ছুটায় দেওয়ার 100 দেখার চেষ্টা করব। এবার আসি পৌরনীতি কিভাবে পড়বো, টপিক ম্যাপিং, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস যে ফেজটা, এটা আমি আজকের স্লাইডে কিভাবে দেখাবো সেটা তোমাদেরকে একটু বলি। আজকের স্লাইডে শুরু হয়েছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, হাবিজাবি বহুত কথাবার্তা হলো বলতেছে। মজার বিষয় হচ্ছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়ার কোম্পানি লেস ইম্পর্টেন্ট, পড়তে হয় না এটা।
সো আমরা এটা স্কিপ করতে পারি। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব কোনো দরকার নাই, আমার এই জায়গায় দরকার শুধুমাত্র পলাশির যে যুদ্ধটা ছিল, পলাশির যুদ্ধের সময় কি হয়েছে কি না হয়েছে সেই বিষয়টা, সেটা আমরা বেসিক্যালি এখানে আলাপ আলোচনা করলাম। করার পরে আমরা চলে যাব পরবর্তীতে হচ্ছে গিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলা তথা ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থান এখানে কথাবার্তা বলা হবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে সিকিউ আসে সেটা হচ্ছে ভাগ করো শাসন করো। এই যে তোমার ডিভাইড অ্যান্ড রুল যে পলিসিটা রয়েছে, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে আলাপ আলোচনা করতে হবে, কারণ এক্স্যাক্টলি এই জায়গা থেকে আমার প্রচুর পরিমাণে সিকিউ এসে থাকে এবং এখান থেকে যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো আসে সেই ক্রিয়েটিভ কোশ্চেন গুলো আমরা দেখেছি বিগত বছরের বিভিন্ন বোর্ড থেকে। সো আমাদের ডিভাইড অ্যান্ড রুলের বিষয়টা ভালো করে পড়তে হবে, পড়লাম। এরপরে আমরা ভারতীয় পরিষদ আইন, ভারতীয় পরিষদ আইনের যে প্রধান ধারাগুলো আছে এটা এমসিকিউ, অনুধাবন এবং সিকিউ তিনটার জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা এটা এখানে হলো পড়বো। এরপরে দেখি পরবর্তীতে ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন। ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন যেটা রয়েছে এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, যদি হচ্ছে আমরা আগেরটা হলো কি পড়ে আসি, মানে ভারত পরিষদীয় আইনের যে বিষয়টা। ওকে, সো এর পরবর্তীতে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, কংগ্রেস প্রতিষ্ঠা। একটা জিনিস মনে রাখবা, সিভিক্সে যখনই কোনো পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠার বিষয় আসছে, যখনই কোনো পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠার বিষয় আসছে, এক্স্যাক্টলি অ্যাট দ্যাট মোমেন্ট আমার কিন্তু পলিটিক্যাল পার্টির ওই প্রতিষ্ঠাগুলো নিয়ে ভালো করে পড়তে হবে, কারণ পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠার এই জায়গা থেকে আসলে তোমার সিভিক্সের যে এমসিকিউ আসে, এমসিকিউতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কোশ্চেন করতে দেখি। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠাগুলো আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। গেল। এরপরে হচ্ছে গিয়ে কংগ্রেসের পরে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কিন্তু আমার সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই হলো গিয়ে আসে। বঙ্গভঙ্গ শেষ হয়ে যাবার পরে আমাদের হলো সামনে আসবে বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ হওয়া এবং বঙ্গভঙ্গ রদ দুইটাই আমার ইম্পর্টেন্ট। গেল। এরপরে হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা, ওই যে একইভাবে যেটা এই পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের পড়তে হচ্ছে। বাট আমাদের এই যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, আমি এত স্টুডেন্টের কাছে এত কমেন্ট পাই, ভাই চেমসফোর্ড আইন বুঝাই দেন, চেমসফোর্ড আইন বুঝাই দেন, চেমসফোর্ড আইন বুঝাই দেন, সবাইকে বুঝাই দিই, বাট চেমসফোর্ড আইন আসে না। তাও তোমরা বুঝতে চাও যে তোমরা যে ওই যে বিষয়টা ওই যে আমাদের মুখস্থ করতে হবে ওইটার মধ্যে ঢুকে আসো, তাই বলো চেমসফোর্ড আইনটা বুঝায় দেন, এন্ড এই বিষয়টা এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে, বাট এটা আসলে ইম্পর্টেন্টই না। গেল। সো এর পরবর্তীতে হচ্ছে ভারত শাসন আইনের বিষয়টা হলো এখানে হলো রয়েছে আমাদের গভর্নর জেনারেল ক্ষমতা ও কার্যাবলী, এই সব কিছু বিষয় কিন্তু ইভেন্চুয়ালি এখানে রয়ে গেছে। একটা বিষয়, যতগুলো নির্বাচন আছে সেই নির্বাচনগুলো ইম্পর্টেন্ট, তবে সকল নির্বাচন না। কোন নির্বাচন ইম্পর্টেন্ট কোন নির্বাচন ইম্পর্টেন্ট না এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, কোথায় বলবো? পেইড ক্লাসে। ওকে, তারপর 1937 সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব, তারপর জিন্নার দ্বিজাতি তত্ত্ব। ভাইরে নিজের নাম ভুলে যাও, নিজের যে তোমার হলো কি বলে বাপের নাম আছে ভুলে যেতে পারো, বাট এই দ্বিজাতি তত্ত্ব হলো ভুলে যাও না। মোসাম্মত মনিরা আমার কলেজে বলছিল ফার্স্ট চ্যাপ্টার পড়া লাগবে না, বাট ইয়ার ফাইনালে অনেকগুলো এমসিকিউ আসছে। কেউ যদি তোমাকে বলে থাকে যে অমুক একটা অধ্যায় পড়তে হবে না, বুঝে নিবা সে তোমার সাথে গাদ্দারি করছে, সে তোমার সাথে গাদ্দারি করছে। সিভিক্স এমন একটা জিনিস এটা যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করার মতো হাজারটা জায়গা আছে, বুঝতে পারছো? সো একটা জিনিস, সিভিক্স প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার থেকে লেজিট প্রশ্ন আসার মতো না, বাট এখানে এতগুলা হচ্ছে কি ইংরেজি শব্দ থেকে প্রশ্ন আসে। সিভিক শব্দের অর্থ কি, সিভিস অর্থ কি, সিভিতাস অর্থ কি, এই অর্থ কি, সেই অর্থ কি, হাটে যাব নাকি মাঠে যাব, এই সকল টাইপের প্রশ্ন কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে আসে। সো একটা জিনিস মনে রাখবা, কেউ যদি বলে সিভিক্স প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়বা না, তার মানে বুঝবা সে তোমার ভালো চায় না, বুঝছো? সো ওয়ার আই ওয়াজ, জিন্নার দ্বিজাতি তত্ত্ব ভালো করে পড়তে হবে, লাহোর প্রস্তাব খুবই ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে পড়তে হবে। সো দেখো আমি যদি হলো দেখি এই যে এই স্লাইডটা তোমার 247 পৃষ্ঠার একটা হলো স্লাইড, 247 পৃষ্ঠার স্লাইডে আমি যে সাজেশন গুলো অলরেডি হচ্ছে তোমাদেরকে দিলাম, আই ডোন্ট নো কারা কারা নোট ডাউন করছো, নোট ডাউন
যারা করছো ভালো, আর যারা করো নাই কোনো সমস্যা নেই, আমাদের পেইড ব্যাচে আমি এগুলো এভাবে ধরে ধরে পড়াবো। সো তখন অ্যাকচুয়ালি মানে উইল গেট সামথিং এনি ফর হলো গে এলস। সো সবকিছু হলো গে মিলায় আমরা যদি হলো গে চিন্তা করি, সমস্যা হবে না। সো বাবারা, যেটা তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতেছিলাম যে আমাদের প্রথমে যে কাজটা করবো আমি পেইড ব্যাচে আমি এক্স্যাক্টলি এই প্যাটার্নে পড়াবো। প্রথম ক্লাসে দেখাই দিব যে ভাইয়ারা আপুরা টপিক ম্যাপিংটা করতে হবে। টপিক ম্যাপিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করে দিব আমি, ইম্পর্টেন্ট কোড অ্যানালাইসিস একদম ফার্স্ট ক্লাসে হচ্ছে কি আমি করে দিচ্ছি। গেল। এর পরবর্তীতে আমার এই টপিক থেকে আসা বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। এই বোর্ড প্রশ্ন, এই জিনিসগুলা আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিটের মধ্যে ইভেন্চুয়ালি থাকবে। আমাদের লেকচার শিট পেইড ব্যাচের স্টুডেন্টরা পাবে, তারা কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে কি পেয়ে যাবে। সো আমাদের এই ফেজ 1, আমাকে একটু কেউ কি বলতে পারবা যে ভাইয়া ফেজ 1 আর ফেজ 2 এর মধ্যে পার্থক্য কি? এনিওয়ান এলস? না শশী, আমি স্ক্রিনশট নিতে দেবো না, একটু পরে, আগে ব্যাখ্যা করিনি। ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে পার্থক্য কি, কেউ কি বলতে পারবা? পেইড ব্যাচের লেন্স থেকে, আমি জানি না তোমরা কারা কারা আমাদের পেইড ব্যাচে আছো, বাট আমি তোমাকে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, দিস উইল বি দ্য ফাইনেস্ট ডিসিশন অফ ইউ। একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হচ্ছে তোমরা অনেকে বলছে ভাইয়া হিউম্যানিটিস এর কোর্স আনেন না কেন, আনেন না কেন, আনেন না কেন? আমরা আনছি, এবং পুরা বাংলাদেশের এডটেক মার্কেটে যতগুলা হচ্ছে কি তোমার প্রতিষ্ঠান হিউম্যানিটিস পড়ায় বা পড়ায় না, মানে এরকম মিক্স অ্যান্ড ম্যাচ অবস্থায় আছে, তাদের চাইতে একটা বেস্ট আউটকাম আমরা দিব। কারণ উই টুক টাইম, আমরা টাইম নিয়ে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে এই যে টপিক ম্যাপিংটা পিছনে হলো দেখলা, যেই আমি স্ট্রাকচারটা দেখাইলাম, এই স্ট্রাকচারটা কিন্তু মানে একদিনে হুট করে পাওয়ার মতো না রে বাবা, এটা কিন্তু অনেক অ্যানালাইসিস করে বের করার মতো একটা জিনিস। এবং এক্স্যাক্টলি এইভাবে যখন ক্লাসে পড়াবো, 5টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তুমি বুঝতে পারবা যে তুমি তোমার ফ্রেন্ড যে 10 মিনিট স্কুলের এই সিভিক্স কোর্সে হলো কে নাই, তার চেয়ে অ্যাটলিস্ট কয়েকশো গুণ আগে আসো। সাহেব ইব্রাহিম বলছে প্রমোশন কিনা জানি না, আমি রিয়েলিটি বলতেছি। ওকে, আসো আমাকে বা পার্থক্যটা বলো যে এই জিনিসটা আমাদের ফেজ 1 আর ফেজ 2, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ফেজ 1 আর ফেজ 2 এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, কেউ কি বলতে পারবা? একটু তোমাদেরকে হলো 5 সেকেন্ড টাইম দিই। ফেজ 1 আর ফেজ 2 এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমি এই ফেজটা বুঝে নামাজের ব্রেকে যাবো, অলরেডি আজান দিচ্ছে, আমি আজান শুনতে পাচ্ছি, আমরা নামাজের ব্রেকে যাবো ফর 10 মিনিটস, নামাজ থেকে আসার পরে ম্যাক্সিমাম আমার 10 to 20 মিনিটস মতো ক্লাস হবে। ওকে, সো আমাকে একটু বলো ফেজ 1 আর ফেজ 2 এর মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে, মানে পার্থক্যটা কি, কোন জায়গায় পার্থক্য মনে হচ্ছে? আমি স্ক্রিন থেকে সরে দাঁড়াই। আচ্ছা, অনেকে হলো পার্থক্যটা হলো বুঝতে পারতেছো না, তো যারা পার্থক্যটা বুঝতেছো না আমি বলি, এই প্যাটার্নে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারে আমরা এই প্যাটার্নে পড়বো, এবং আমাদের কোর্সের একদম স্টার্টিং থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এই প্যাটার্নে পড়বো। পড়ার পরে আমরা এই জায়গাটা হচ্ছে কি তোমাদের সাজেস্টিভ বা সাজেশন বেসড। আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে আমরা বলে দিব যে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। ফ্র্যাঙ্কলি স্পিকিং সিভিক্সের প্রথম পত্রের সরকারের অঙ্গসংস্থা অনেক ইম্পর্টেন্ট, সিভিক্সের দ্বিতীয় পত্রের ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকার অনেক বেশি ইম্পর্টেন্ট। এইভাবে কোন পার্টে কোন চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে ফেজ 2 তে এসে বলে দিব। ফার্স্টে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ওদেরকে একদম 100 ভাবে গড়ে তুলবো। সেকেন্ডলি আমরা এসে ওদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি কিভাবে আমাদের হচ্ছে কি তোমার
কোন চ্যাপ্টারটা আমার সবার আগে পড়তে হবে। সিভিক্স চ্যাপ্টার আছে 10টা, ওকে, 10 চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা, অ্যান্সার করতে হবে 7টা। একটু ব্রেন খাটাও তোমরা। আমি যদি 10 চ্যাপ্টারের মধ্যে এমন 7 চ্যাপ্টার পড়ি, তাহলে তো আমার 8টা প্রশ্ন কমন আসে। আসে কি আসে না? এক্স্যাক্টলি 10 চ্যাপ্টারের মধ্যে যদি আমি 7টা চ্যাপ্টার ভালো করে পড়ি, আমার 8টা কোশ্চেন কমন আসবে। বেসিক জিনিস, আমার চ্যাপ্টার আছে 10টা, প্রশ্ন আসবে 11টা। তার মানে কোনো একটা চ্যাপ্টার থেকে আমার ডাবল প্রশ্ন আসবে বা মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রশ্ন আসবে। তাহলে 10টার মধ্যে আমি 7টা চ্যাপ্টার ভালো করে পড়বো। যে 7টা চ্যাপ্টার পড়লে আমি 8টা কোশ্চেন পাচ্ছি, আমার ওখানে আমি 7টা অ্যান্সার করতে পারবো। এমন ভাবে আমরা তোমাদের সাজেশন গুলা দিব, সাজেশন মানে লেখায় সাজেশন না, প্রত্যেকটা ক্লাসের মধ্যে টপিকের উপরে, চ্যাপ্টারের উপরে সাজেশন গুলা থাকবে। এমন ভাবে জিনিসটা তোমাদের সামনে শোকেস করব, যাতে করে তুমি বুঝতে পারো এক্স্যাক্টলি কোনটা পড়লে, কোন চ্যাপ্টারের কোন অংশ পড়লে, প্রথমত কোন চ্যাপ্টার পড়লে, দ্বিতীয়ত ওই চ্যাপ্টারের কোন অংশ পড়লে ইউ উইল গেট কমন। দিস ইজ টু ইম্পর্টেন্ট। সো আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের ফেজ 2 এর মধ্যে আমাদের পেইড ব্যাচের বাচ্চারা পাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সবার জন্য আছে ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম। ডেইলি আর মান্থলি এক্সামে যারা হলো ভালো করবে ওদেরকে দেবো স্টুডেন্ট অফ দ্য মান্থ পুরস্কার। এবং শুধুমাত্র তাই না, আমি প্র্যাকটিসের বিষয়টা আমি আবার একটু, এক্ষেত্রে আমি একটু অনেক বেশি উদার। প্র্যাকটিসের যে বিষয়টা, সেখানে আমি আমাদের ফ্রি এবং পেইড দুই ধরনের স্টুডেন্টদেরকে কেটার করি। কিভাবে? আমাদের যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপটা আছে না, এই গ্রুপে আমি লাইভ নিব, এমসিকিউ সলভিং লাইভ নিব। এমসিকিউ সলভিং লাইভে আমাদের ফ্রি ব্যাচের বাচ্চারা এবং পেইড ব্যাচের বাচ্চারা উভয় একসাথে জয়েন করবে, উভয় আমার সাথে ক্লাস করবে, কোনো সমস্যা নাই। ওইখানে আমি একটা মাস্টার স্লাইড ইউজ করি, যে মাস্টার স্লাইডে তোমার ইউজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারে 30 থেকে 40টার মতো প্রশ্ন থাকে, এবং প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা এইচএসসি পরীক্ষা তো সর্ট অফ কমন পড়ে। ওই স্লাইডটা আমার নিজের ডেভেলপ করা থাকে, ওই স্লাইডের উপরে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস করানোর পরে আমাদের যে পেইড ব্যাচের বাচ্চারা থাকবে, ওদেরকে আমি ওই স্লাইডটা দিয়ে দিব। সো ইভেনচুয়ালি পেইড ব্যাচের বাচ্চারা ফ্রি ক্লাসও পাচ্ছে, পাশাপাশি হচ্ছে তোমার স্লাইডটাও পেয়ে যাচ্ছে, আর ফ্রি ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু উপকৃত হচ্ছে, তারা কিন্তু এন্টার ক্লাসটা পাচ্ছে। সো এক কথায় আমাদের এন্টার যে মেকানিজমটা বুঝো। আমরা একটা চ্যাপ্টার গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করাই না, চ্যাপ্টারের টপিক ধরে বুঝাই। যে পার্টটা মুখস্থ করতে হয় ওটা হলো বলি, যেরকম চেমসফোর্ড মডেল মুখস্থ করার দরকার নাই, পলাশী যুদ্ধের আউটকাম মুখস্থ করার দরকার আছে, কিংবা দ্বিজাতি তত্ত্বের যে মূল কনসেপ্টটা, মূল থিওরিটা বোঝার দরকার আছে, মুখস্থ করার দরকার আছে, লাহোর প্রস্তাব মুখস্থ করা দরকার আছে, আমরা বলে দিব। ওই অনুযায়ী তোমরা আসলে নিজেদেরকে প্রিপেয়ার্ড করতে পারবা। তার মানে এক বাক্যে তোমাদেরকে বলি, ফেজ 1 এবং ফেজ 2 যারা সবার সাথে মানে আমাদের সাথে ভালো করে হলো পড়বা, তারা সবচেয়ে বেশি আগায় থাকবা। সো স্টুডেন্ট, মোটামুটি হচ্ছে কি আমাদের আজকের ক্লাসে পরিণতি কিভাবে পড়বো এই প্রশ্নটা আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার দিয়ে দিছি। আমরা এখন সবাই নামাজ পড়তে হবে না, অবভিয়াসলি নামাজ পড়তে হবে আমাদের এখন 6:58 বাজে। আমি তোমাদের 10 মিনিটের নামাজের ব্রেক দিচ্ছি। আমরা হলো 7:08 আবার ব্যাক করব। আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে এন্টার চ্যাপ্টারটি হবে অ্যানালাইসিস করে একটু দেখাবো, দেন আমরা আজকের ক্লাস শেষ করে ফেলবো। 7:20 মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। সো সবাই এখন নামাজ ব্রেকে যাও, চলে আসি 7:08। সো স্টুডেন্ট 10 মিনিট নামাজে ব্রেক, 7:08 সবাই চলে আসবা। ওয়েলকাম ব্যাক। সো স্টুডেন্টস, আমাদের মোটামুটি নামাজ পড়া শেষ সবার, আশা করছি। সো আমরা আবারও চলে আসলাম। এবার তাহলে চলো আমাদের এই পার্টটার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক্স্যাক্টলি পরবর্তী যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো। তো এখন আসো আমরা একটু মূল টপিকের মধ্যে ঢুকি। তো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না। আমরা আসো পলাশীর যুদ্ধ এবং বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা, এই জায়গাটা পড়তে হবে। তো আমি কিভাবে অ্যাকচুয়ালি তোমাদেরকে মূল ক্লাসে পড়াবো সেটা আমি তোমাদেরকে বলি। পলাশীর যুদ্ধ পড়ার আগে আমি একটু তোমাদের একটা গল্প বলবো। সো গল্পটা চলো এখন বলি। আলীবর্দী খাঁ
ছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলার নানা বা নবাব সিরাজউদ্দৌলার ঠিক আগে যিনি বাংলা নবাব ছিল তিনি। আলীবর্দী খাঁ তোমার হচ্ছে নিজে বাঙালি ছিলেন না, তিনি হলো গিয়ে এই বাংলায় এসে নানানভাবে হচ্ছে গিয়ে বাংলার যে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে বাংলার নবাব হন। মজার ব্যাপার হচ্ছে আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল মোস্টলি ৩ কন্যা, ঘসিটি বেগম, তারপর হচ্ছে আমেনা এবং আরেকজন কেউ একজন ছিল, মানে যার যে মানে যার মা হচ্ছে কি মানে শওকত জং হচ্ছে যার ছেলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো যাই হোক, তোমার এই যে আমাদের আলীবর্দী খাঁ রয়েছে, আলীবর্দী খাঁর পরে কে বাংলার নবাব হবে? মীর জাফর আলী ভাবছিল যে আলীবর্দীর পরে সেই বাংলা নবাব হবে, কারণ আলীবর্দীর কোনো লাইন অফ জেনারেশন নাই। বাট এটাই ছিল মীর জাফর আলীর অনেক বড় একটা হলো কি ভুল ভাবনা। আলীবর্দী তার যে তোমার নাতি সিরাজউদ্দৌলা অর্থাৎ আমিনার ছেলে, তার প্রতি দুর্বল ছিল, কারণ সিরাজউদ্দৌলা শুরু থেকেই বাংলার রাজনীতি, বাংলার সমাজনীতি, বাংলার অর্থনীতি, বাংলার সাথে ইংরেজদের সম্পর্ক, এ সকল বিষয় নিয়ে তার অনেক বেশি হলো আগ্রহ ছিল এবং সে ছিল যুদ্ধে পারঙ্গম। একবার একটা মজার কাহিনী হয়েছিল, তোমার কোন একটা জানি প্রদেশে, যে প্রদেশের প্রধান সে জানি কি একটা ঝামেলা করছে, সে ঝামেলা রোধ করার জন্য আলীবর্দী খাঁয়ের নাতি সিরাজউদ্দৌলা আলীবর্দীর অনুমতি ছাড়াই তাকে তার সৈন্যবাহিনী নিয়ে চলে গেছে তাকে ওই প্রদেশের যে প্রধান তাকে হলো বধ করতে। সো ইভেনচুয়ালি এটা ছিল তোমার মানে সিরাজউদ্দৌলার প্রথমবারের মতো বাংলার রাজনীতিতে ইন্টারফেয়ারের একদম ইনিশিয়াল স্টেপটা। আলীবর্দী তখন ভাবে সিরাজউদ্দৌলার এত তোমার জৌলুস, এত তোমার হলো ক্ষমতা, তাহলে সাহস, তাহলে এক কাজ করি, ওকে ঢাকায় পাঠিয়ে দিই। ওকে তখন সিরাজউদ্দৌলা যে কাজটা করে, মানে আলীবর্দী যে কাজটা করে, মুর্শিদাবাদ থেকে সিরাজউদ্দৌলাকে ঢাকায় পাঠিয়ে দেয় এবং ঢাকায় বুড়িগঙ্গার যে নদীটা, বুড়িগঙ্গার তীর ঘেরে তোমার আলীবর্দী খানের নেভি যে বাহিনীটা, নৌবাহিনী ছিল, সে নৌবাহিনীর চিফ করে দেয় সিরাজউদ্দৌলাকে। এবং সিরাজউদ্দৌলা বাংলা নবাব হওয়ার আগে কিন্তু ঢাকার যে নৌবাহিনীর চিফ ছিল, অর্থাৎ চিফ অফ নেভাল স্টাফ হিসেবে সে কাজ করছে। পরবর্তীতে হলো গিয়ে তোমার আলীবর্দী খাঁ মৃত্যুর পরে সিরাজউদ্দৌলাকে মস্তদে বসে। আর সিরাজউদ্দৌলা আসলে এখানে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ মানে ক্যান্ডিডেট ছিল নবাব হওয়ার, কারণ তার আসলে কন্ট্রোল করার, লিড দেওয়ার, শাসন করার অভিজ্ঞতা ছিল, বাট যোগ্যতা কম ছিল। প্যারাটা এখানে হয়েছে, মানে না ভুল বললাম, তার শাসন করার যোগ্যতা ছিল বাট অভিজ্ঞতা কম ছিল। যোগ্যতা এই জন্য ছিল কারণ সে মানে বাই বর্ন সে লিডারশিপের কোয়ালিটি নিয়ে সে জন্মগ্রহণ করছে, বাট অভিজ্ঞতা আসে সময়ের সাথে সাথে। আর হচ্ছে কি তোমার পারিপার্শ্বের যে তোমার মানুষরা রয়েছে, পারিপার্শ্বের মানুষদের সাহচর্যে। সো এরকম একটা ঝামেলা থেকে যদি হলো কি আমরা চিন্তা করি, সিরাজউদ্দৌলা পরবর্তীতে মসনদে হলো গিয়ে মসনদে বসে ক্ষমতা চালাতে শুরু করে। শশী, এটা কোনো বই থেকে পড়াই না, এটা আমাদের নিজেদের জ্ঞানটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। এবার আসি, ঝামেলা তোমার যে জায়গা থেকে হওয়া শুরু করে সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু কথাবার্তা হচ্ছে কে বলি। আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে 3টা জায়গায় বাংলাদেশকে বা হলো বাঙালিদেরকে তোমার আটকাতে চায়। অর্থনৈতিক জায়গা, সামাজিক জায়গা, হিন্দু ও মুসলমানের অসম বিকাশ। তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজটা হচ্ছে করছে, অর্থনৈতিক অবস্থার জন্য তারা নীল চাষের প্রতি হলো প্রচুর পরিমাণে এমফাসাইজ করত, কারণ নীল চাষের ডিমান্ড এই মুহূর্তে অনেক বেশি ছিল। এই ডিমান্ডটা করার জন্য ওরা নীল চাষ করত এবং ধানের যে জমি রয়েছে সেই ধানি জমিতেও এই আল্লাহর বান্দারা তোমার কি করতো, নীল চাষ করাতো। এবং নীল চাষ করতে যে তারা যে কাজটা করত, তারা বাংলার যে কৃষকরা রয়েছে, কৃষকদের লোকে প্রচন্ড পরিমাণে চাপ দিত, প্রচন্ড পরিমাণে মিস ইউজ করত। মিমি রাজুকে কারা পড়ি, আমরা এখন এটা কথাবার্তা না বলি, আমরা হচ্ছে যে একটু এখন মূল ক্লাসের দিকে তাকাই।
ওকে, সো যেটা বলতেছিলাম, অর্থনৈতিক অবস্থার এই বিষয়টা হলো ছিল। এখন শুধুমাত্র তাই না, বাংলার কৃষকদের কাছ থেকে খুবই অল্প দামে এই ইংরেজরা চাল ডাল এগুলা কিনে তোমার পাইকারি হারে কিনে তোমার যখন তারা বিক্রি করতো ডাবল ট্রিপল মানে 4x 5x দামে তারা বিক্রি করতো। ইভেনচুয়ালি এটা ছিল কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার উপরে ইংরেজদের একটা সরাসরি আঘাত। সেকেন্ডলি, সামাজিক অবস্থা। ইংরেজরা যে কাজটা করতো, তাদের নিজস্ব তোমার কালচারটা, সে কালচারটা এখানে ইনজেক্ট করতো। পলিটিক্যাল জায়গা নিজেদেরকে নিয়ে চাচ্ছিল, এবং বাংলার সমাজ ব্যবস্থায় বাঙালিরা যে মীর জাফর আলী সহ অন্যান্যরা যেরকম লোভী ছিল, সে লোভটাকে কাজে লাগায় তারা নানান রকমের অকর্ম করে বেড়াচ্ছিল। সামাজিক ভাবে তোমার দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশকে অপদস্থ করতেছিল, এবং তারা একটা সময় এসে বুঝতে পারে যে এই বাংলায় অনেক বড় একটা পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলমান। আমি যদি হিন্দু আর মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাই দিতে পারি, তাহলে তো ভাগ করো শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে পারবো। সো ওরা হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগা দিত। হিন্দুদের যা বলতো, দেখছো দেখছো মুসলিমরা কত ভালো করতেছে, মুসলিম ওই সিরাজউদ্দৌলা মুসলিম, দেখো তোমাদের কিন্তু ভাত দিবে না। মুসলিম দিকে বলছে, দেখছো দেখছো হিন্দুরা কত ভালো করতেছে, শিক্ষা দীক্ষা আগায় যাচ্ছে, দেখো দেখো তোমাদের দেখ কিছু হবে না। এইভাবে গিয়ে ওরা আস্তে আস্তে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ডিভাইড ক্রিয়েট করা শুরু করলো। আর সিরাজউদ্দৌলা এই জিনিসগুলা বুঝতে পারছে ঠিকই, বা সে বিশ্বাস করতো মীর জাফরকে, বাট মীর জাফর নিজে ছিল একটা তোমার বিশ্বাসঘাতকদের বাপ। সো এরকম একটা জায়গা থেকে পলাশী যুদ্ধ হয়, সিরাজউদ্দৌলা হেরে যায়, এবং লর্ড ক্লাইভ আসলে বাংলায় নিজের যে অস্তিত্বটাকে গাঁথন করে। ব্যাপারটা ভাগ করো শাসন করো, এই জিনিসটা আসলে এখান থেকে চলে আসে যে হিন্দু মুসলিমদের ভাগ করো, বাংলাকে শাসন করো, হিন্দু মুসলিমকে ভাগ করো, বাংলাকে শাসন করো। কারণ খুবই সিম্পল, মানে সে ধরো আমি যদি চিন্তা করি বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশে তোমার অনেকগুলা বিভাগ আছে। যতগুলা বিভাগ আছে সবগুলা বিভাগকে একত্রে কন্ট্রোল করা কি ইজি, নাকি ঢাকা একটা বিভাগ, ঢাকাকে চালাবে তোমার ঢাকার ডিস্ট্রিক্ট কমিশনার, চট্টগ্রাম একটা বিভাগ, চট্টগ্রামকে চালাবে তোমার চট্টগ্রামের ডিস্ট্রিক্ট কমিশনার। এই যে বিষয়টা দেখো, সো তোমার ইভেন্চুয়ালি আসলে জিনিসটা মাথায় রাখতে হবে কে কিভাবে চালাচ্ছে সবকিছু। সো আমি জিনিসটা যদি ভাগ করে ফেলি, ভাগ করে ফেললে জিনিসটা পরিচালনা করতে কিন্তু খুব বেশি সহজ হয়। যেরকম 10 মিনিট স্কুলে আমি বাংলা ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করছি, এবং তোমাদের কাইফ ভাইয়া হিউম্যানিটিস ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করতেছে। সো আমরা দুইটা ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করতেছি, এবং দুইটা ডিপার্টমেন্ট আমরা নিজেদের মতো করে পরিচালনা করতেছি। এটা কিন্তু পরিচালনা করা সোজা। এখন যদি আমি ভাবতাম আমি ফার্স্ট টাইম আমি বাংলা ডিপার্টমেন্টকেও লিড করব, হিউম্যানিটিসকেও লিড করব, আমি যদি একসাথে লিড করতে যাই এটা কিন্তু ঝামেলা হইতো, আমার জন্য কিন্তু কষ্ট হইতো, আমি ওভাবে জিনিসটা লিড করতে পারতাম না। তাই আমি আলাদা করে দিছি, আলাদা করে দিয়ে আমি একটা পার্ট দেখতেছি, ওদের কাইফ ভাই একটা পার্ট দেখতেছে। সো ইভেন্চুয়ালি আমরা যদি দেখি ভাগ করো শাসন করো, এই যে ফান্ডামেন্টালিজমটা, এটা তোমার প্রতিষ্ঠা করছিল ইংরেজরা। তারা হিন্দু মুসলিম ভাগ করে বাংলাকে ইচ্ছামতো 200 বছর শাসন করে শোয়ায় ফেলছে। সো স্টুডেন্ট, আমি আসলে এতক্ষণ ধরে দেখালাম, আমি এবার একটু আমাদের যে এই পার্টটাতে যাই। আমি কিন্তু কি করছি, ফার্স্টে একটা ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করছি না, পলাশীর যুদ্ধ আর ভাগ করো শাসন করো, আমি ওদের বুঝাই দিছি, এবং আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমি কি রাইট? তোমরা কি ভাগ করো শাসন করো এবং পলাশীর যুদ্ধের ব্যাকএন্ডে কি হয়েছে ওটাকে সবকিছু তো বলছি, তোমাকে যারা রিলেট করতে পারবা, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা একটু কাইন্ডলি কমেন্টে জানাও। এবং ইম্পর্টেন্ট কোড, এটা তো আসলে এই টপিকের মধ্যে আমার কোনো ইম্পর্টেন্ট কোড নাই, সো এটা এখানে আসবে না, বাট অন্য টপিকের আমি নিয়ে আসবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পেইড ক্লাসে আমরা বোর্ড কোর্স অ্যানালাইসিসের বিষয়টা দেখিয়ে দিব। তো বেসিক্যালি এতটুকুই। আমাকে একটু বলো, অল্প একটু যা পড়ালাম আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারলে কমেন্টে লেখো ইয়েস। আর তোমরা কি জানতে চাও যে আমাদের এই যে কোর্সটা, যে কোর্সে আমরা পরিণীতি এরকম একটা মাস্টার প্ল্যানে পড়াবো, এই কোর্সটা কিভাবে এনরোল করতে হয়, যদি এটা জানতে চাও তাহলে কমেন্টে লেখো চাই।
ওকে, তাহলে একটু কমেন্টে লেখো চাই। ওকে, সবাই একটু কমেন্টে লেখো চাই। ওকে, সো আমি তাহলে একটু তোমাদেরকে দেখাই দিই, তোমরা এফাকে একটু কমেন্টে এই যে ইয়াটা রয়েছে এটা হলো ক্যান্সার দাও। ওকে, সো আমাদের একটা যে হলো আমাদের কোর্সটা আসলে আমরা কিভাবে হলো কি নিতে পারি। সো আমরা যে কাজটা করব, আমরা যেরকম এরকম একটা ইন্টারফেসে আসবো, যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আসবো। সার্চ ইঞ্জিনে আসার পরে আমরা হচ্ছে লিখবো 10ms.com লিখে হচ্ছে সার্চ দিলেই দেখা যাবে যে এই যে এরকম হলো কি আমার চলে আসে। সো আমি এই যে জায়গাটা এটা এখানে তোমরা প্রেস করলাম, প্রেস করার পরে আমাদের হলো কি এই ধরনের একটা ওয়েবসাইট দেখাবে। এক সেকেন্ড, ওকে দাঁড়াও এক সেকেন্ড। tenms.com লিখে হলো কি সার্চ করব, সার্চ করার পরে আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, এই যে আমাদের ওয়েবসাইটটা বেসিক্যালি এখানে চলে আসছে। আমরা এক সেকেন্ড, কোন ঝামেলা হচ্ছে মনে হয়। ওকে, এটাই তো খুঁজতেছিলাম। সো এখানে এসে আমরা যে কাজটা করবো, সার্চ বারে যাব, সার্চ বারে যে সুন্দর মতো এইচএসসি 27 লিখে সার্চ করব। এইচএসসি 27, এই যে এইচএসসি 27 প্রথমটা হলো চলে আসছে। এইচএসসি 27 অনলাইন ব্যাচ পৌরনীতি ও তোমার হচ্ছে কি ইকোনমিক্স। তোমরা যদি কেউ দুইটা হলো একসাথে চাও তাহলে তোমরা দুইটা একসাথেও কিনতে পারবা। আমি দেখি যে এখানে আমাদের কাইফ ভাই আছে, জাফর ভাই আছে, ফারহান ভাই আছে, আমি আছি, আমরা মিলে এই কোর্সটা হলো পড়াচ্ছি। এবং তোমরা চাইলে যে কোর্সটি কিনুন, এই যে অপশনটা রয়েছে এই অপশনে হচ্ছে গিয়ে তোমরা ইজিলি বিআই সহ বা বিআই ছাড়া যেটাই চাও না কেন কিনতে পারবা। এবং তুমি যদি চাও শুধুমাত্র পৌরনীতিটা কিনতে, শুধুমাত্র পৌরনীতিটা তুমি কিন্তু কিনতে পারবা। ওকে, সো ডান, মোটামুটি এতটুকুই। আমরা এভাবে আমাদের হচ্ছে গিয়ে 5,850 টাকার কোর্সটা অলরেডি এখন প্রায় 1,500 টাকার মতো ছাড় দেওয়া রয়েছে, এই ছাড়ে তুমি কিনতে পারতেছো। সো মোটামুটি এতটুকুই। আমাদের হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা, আমাদের পলাশির যুদ্ধ আসলে কত সালে শুরু হয়েছিল। আচ্ছা বাচ্চারা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আজকের এই ক্লাসের যে ব্যাপারটা, ক্লাস শুরু হবে তোমার জুলাই মাস থেকে। কে প্রশ্ন করেছো? মার্জিয়া। মার্জিয়া, আমাদের ক্লাস শুরু হবে তোমার জুলাই মাস থেকে। সো তোমাদেরকে রিকোয়েস্ট করব এর মধ্যে হচ্ছে কি জয়েন করে ফেলতে, ওকে? তা না হলে একটু তুমি ঝামেলায় পড়বা। ওকে, সো আমি যেটা হলো বলতেছিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই এখানে। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms আমাদের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমাদের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমাদের হলো আজকের এই ক্লাসটা কেমন লেগেছে। বেসিক্যালি আজকে কিন্তু আমরা কিভাবে পড়াবো সে মেকানিজমটা শেয়ার করছি। এটার ব্যাপারে তোমরা হচ্ছে কি পোস্ট দিবা, তোমরা হয়তো রিভিউ পোস্ট দিবা, ঠিক আছে? এর মধ্যে যার পোস্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে কিন্তু আমি একটা গিফট দিব। এমনি এমনি তুমি রিভিউ দেওয়ার ব্যাপারটা এরকম না। সেই গিফটটা কি হতে পারে? সেই গিফটটা হতে পারে কোনো টি শার্ট হতে পারে, বা কোনো বই হতে পারে, ঠিক আছে? টি শার্ট বা বুক যে কোনো একটা হতে পারে। কি হবে এটা আমি এই মুহূর্তে হলে বলতে পারতেছি না। ওকে,
হ্যাঁ অবশ্যই শশী, শশী একটা কথা বলি, তুমি যদি এই গ্রুপে পোস্ট দাও এবং তোমার পোস্ট ভালো লাগে, তুমি কিন্তু এখনই গিফট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর তুমি যদি আমাদের কোর্সে জয়েন করো, কোর্সে জয়েন করার পরে কিন্তু আমাদের প্রত্যেক মাসে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় উইন করলে তুমি আমার সাইন করা একটা লেটার পাবা, টি শার্ট পাবা, সার্টিফিকেট পাবা। সো ইভেনচুয়ালি কোর্সে জয়েন করলে, কন্টেস্টে উইন করলে, স্টুডেন্ট অফ দ্য মান্থ হলে তুমি কিন্তু এতগুলো জিনিস পাইতেছো। আর পাশাপাশি এই যদি পোস্ট দাও, রিভিউ যদি ভালো লাগে, আমি তোমাকে গিফট পাঠাবো পার্সোনালি। ওকে ঠিক আছে, এইটার কি কোনো রেকর্ড ক্লাস আছে? মারিয়া বলতেছো কোনটার রেকর্ড ক্লাসের কথা বলতেছো? তোমাদেরকে হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে কি বি। তোমাদের রেকর্ড ক্লাস যেহেতু হচ্ছে কি বললা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিই। তোমরা সবাই যে কাজটা করবা, আল্লাহর নাম নিয়ে ইউটিউবে চলে যাবা। আল্লাহর নাম নিয়ে কই চলে যাবে? ইউটিউবে চলে যাবা, ঠিক আছে? ইউটিউবে চলে যাবা। তোমরা তো চাইতে পারো যে ফারসিম ভাই আদতে কেমন পড়ায়, এটা হলো দেখা উচিত। তুমি হচ্ছে কি ইউটিউবে চলে আসতা। ইউটিউবে চলে আসার পরে তুমি 10ms HSC অ্যান্ড অ্যাডমিশন, কই গেল, এই তো 10ms HSC অ্যান্ড অ্যাডমিশন দেখতে পাচ্ছ? এই যে তোমার ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে আসবা। এই ইউটিউব চ্যানেলে আসার পরে এই যে এইচএসসি সিরিজ ফার্স্ট পেপার বেসিক থেকে সবকিছু, এই যে প্লে লিস্টটা রয়েছে, এই প্লে লিস্টে ঢুকবা। এই প্লে লিস্টে দেখবা তোমাদের সিভিক্স প্রথম পত্রের যতগুলা চ্যাপ্টার আছে, সবগুলা চ্যাপ্টারের উপরে আমার কিন্তু একটা এমসিকিউ সলভিং এর ক্লাস আছে। শুধু এমসিকিউ না, এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলোতে আমি কি দেখাইছি তোমাদেরকে একটু এক নজরে হলো দেখাই দিই, তাহলে হলো সুবিধা হবে। ক্লাসের একদম শুরুতে আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি দেখো, ক্লাসের একদম হলো কি শুরুতে আমি তোমাদেরকে হলো কি এই জিনিসটা দেখাই দিচ্ছি যে আমাদের এক্স্যাক্টলি ওকে, আমাদের এক্স্যাক্টলি কোন টপিকের ভেতরে কোন কোন বিষয়গুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। দেখো যেরকম অধ্যায় 5 পড়াচ্ছিলাম, অধ্যায় 5-এর মধ্যে নাগরিকের অধিকার ধারণা, ক্ষয়ের জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট, আমি দাগাই দিচ্ছি। মানে প্রত্যেকটা টপিক বেস বলছিলাম না, আমার টপিক বেস অ্যানালাইসিস করে পড়াই, প্রথমে কিন্তু দেখাই দিচ্ছে এটা, ওই টপিকের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা 3 স্টার, কোন টপিকটা 5 স্টার, কেন 5 স্টার, কতবার বোর্ডে আসছে, এই সব কিছু বিষয় কিন্তু আমরা আমাদের এই যে তোমার এমসিকিউ সলভিং ক্লাসগুলো আছে, এমসিকিউ সলভিং ক্লাসগুলোতে আমরা হলো কি দেখিয়ে দিয়েছি আমাদের ইউটিউবে। সো তুমি চাইলে ইউটিউবের এই ক্লাসগুলো দেখে আমি কেমন সিভিক্স পড়াই সেটা তোমরা হলো কি সিদ্ধান্ত নিতে পারো। এবং শুধুমাত্র হচ্ছে তাই না, পরবর্তী হলো কি পরবর্তী সময়তে তোমরা চাইলে কিন্তু এই ফ্রি ক্লাসগুলোর উপরও ফিডব্যাক দিতে পারো। এন্ড আমি তোমাদেরকে এতটুকু হচ্ছে কি বলতে পারি, তোমরা যারা হচ্ছে কি আমাদের কোর্সে হলো কি আসবা, তাদের অ্যাকচুয়ালি পরবর্তীতে কোনো সিভিক্স দেওয়ার কোথাও আটকাতে হবে না, এতটুকুই। তো স্টুডেন্ট আগে বলো, সবাই রিভিউ দিবা তো? রিভিউ দিবা তো? যা রিভিউ দিবা তারা কমেন্টে বলো ইয়েস। সবাইকে রিভিউ দিবা, যে যার রিভিউ ভাল লাগবে, যার রিভিউ ভাল লাগবে তাকে কিন্তু হচ্ছে যে আমি আমার তরফ থেকে একটা গিফট দিব। ওকে, সো একজন বলতে রাকু বলছে পোস্ট দেন কিসের? ও ছবি তোলার জন্য। ওকে ওকে, সো পোস্ট দিয়ে ফেলছি, হোপফুলি রাকু তুমি স্ক্রিনশট নিয়ে ফেলছো। সো যেটাই হোক না কেন তোমরা অবশ্যই হলো গিয়ে এই পোস্টটা হলো গিয়ে দিয়ে দিবা। ওকে ডান। সো আমরা তাহলে আমাদের আজকের যে ক্লাসটা আছে ক্লাসটা এখানে শেষ করতে পারি। আমাদের পেইড ব্যাচে এই ধরনের আরো অনেকগুলো হচ্ছে টপিক থাকবে, যে টপিক নিয়ে বেসিক্যালি আমরা সমাধান করব। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে বাচ্চারা? ওকে, সো তাহলে স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।